রকি বুকি প্রেজেন্টস হিমি মিত্র রায়ের অবনী খুড়ো। আজকালকার দিনে গল্পদাদুর আসর খুব একটা শোনা যায় না। বাচ্চারা গল্পদাদু বিষয়টার সঙ্গে বিশেষ পরিচিত নয়। আগেকার দিনে এমন বহু মানুষ ছিলেন যারা বটগাছতলায় বা বাড়ির বারান্দায় বসে ছোট বাচ্চাদের বিভিন্ন গল্প শোনাতেন। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুরমার ঝুলি কিন্তু এই ধারণা থেকেই এসেছে। এ তো গেল সেই কবেকার কথা, যখন ছোটরা শুধু রাক্ষস খক্ষসের গল্প শুনত। তারপর এলো তারিণী খুড়ো। সত্যজিৎ রায় মহাশয়ের এই চরিত্রটা কিন্তু গল্প বলিয়েছিলেন। বিশেষ করে ভূতের গল্প বলায় খুব পারদর্শী ছিলেন তিনি। ছোটরা মন দিয়ে তাঁর গল্প শুনত। কোনটা সত্যি আর কোনটা মিথ্যা তা জানা যেত না। তারিণী খুড়োর গল্প বলার গুণে এমন করে উনি গল্প শোনাতেন যেন মনে হতো চরিত্রগুলো সত্যি হয়ে ছোটদের চোখের সামনে ঘুরঘুর করছে, ছবির মতো হয়ে উঠছে। এখনকার দিনে এমন গল্প দাদু দিদিমা বা খুড়ো আছে নাকি? আছে আছে, সন্দেশ গ্রাম তেমনই এক গ্রাম। নাম শুনে বাপু লোভ দিলে হবে না। যে কেউ ইচ্ছে করলেই একে গুড়ের সন্দেশ বা সাদা সন্দেশ গ্রাম হিসেবে ভাবতেই পারে। যার যেমন ইচ্ছে তেমন ভাবে। এই সন্দেশ গ্রামেই আছেন অবনীবাবু, অবনীমোহন ঘোষ। অবনীবাবুকে বাচ্চারা অবনী খুড়ো বলে সম্বোধন করে। আসলে উনি নিজেই বাচ্চাদের শিখিয়েছেন খুড়ো বলেই ডাকতে। তাছাড়া নিজেকে অনেকটা তারিণী খুড়োর সমগোত্রীয় ভেবেই এই ইচ্ছে। গ্রামের লোকজন অবশ্য তারিণী খুড়োকে চিনে না। তারা তো আর বিশেষ গল্পের বইটই পড়েনি। যাক সেসব কথা। তো অবনী খুড়োর তিন কুলে কেউ নেই। প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন এককালে। রিটায়ারমেন্টের পরে ছোট বাচ্চাদের গল্প শোনান। গ্রামে যে পাশে ভবতারিণীর মন্দির রয়েছে তার পূর্ব দিকে এক পুকুর ঘাট আছে। সেই পুকুর ঘাটের সিঁড়িতে বসে প্রত্যেক রবিবার উনি গল্প শোনান গ্রামের বাচ্চাদের। অবনী খুড়ো খেতে খুব ভালোবাসেন। গল্প বলার সময় তার মুখ সারাক্ষণ চলতে থাকে। খাবার পেটে না পড়লে তার মগজে শান আসে না, সব ভুলে যান। তাই এই খাবার সাপ্লাই দেবার দায়িত্ব হলো গ্রামের বাচ্চাদের। ওখানে উপস্থিত ভজা, মিন্টু, সায়রা, পিন্টু, শ্যামা ওরাই এক একদিন এক এক রকম খাবার নিয়ে আসে নিজের নিজের বাড়ি থেকে। কোনোদিন বান্টি নিয়ে এলো ঝালমুড়ি মেখে, তাও আবার যে সে মুড়ি মাখা নয়। শশা, পেঁয়াজ, লঙ্কা ঝিরিঝিরি করে কেটে চানাচুর দিয়ে সর্ষের তেল দিয়ে মাখা। আবার কেউ ফ্লাস্কে করে চা আনে। মোটা দুধের সর পড়া গাঢ় খয়েরি রঙের চায়ে চুমুক দিয়ে এক মুঠো মুড়ি মুখে ছুঁড়ে দিয়ে তবেই না গল্প বলার আমেজ আসে। কোনো দিন অবশ্য সিঙাড়া চপও মেলে তাঁর মেনুতে। যে যত ভালো জিনিস আনতে পারবে ওর কাছে কদর বাড়বে তাদের। তাই অবনীবাবুর মহা আনন্দ। কোনোদিন বাদাম দেওয়া সিঙাড়া, তো কখনো পুরভরা আলুর চপ। দুপুরের খাওয়া দাওয়ার পর্ব সেরে বাচ্চারা চলে আসে পুকুর ঘাটে। আর অবনীবাবুও তাঁর লম্বা কালো ছাতা নিয়ে ধুতি পাঞ্জাবি পরে একটা জম্পেশ ঢেকুর তুলতে তুলতে ওখানে আসেন। অবশ্য তাঁর বাড়ি থেকে পুকুরঘাট যেতে যেতেই দুপুরের খাবার হজম হয়ে যায়। গল্প বলার অভ্যেসটা তিনি ভালোই রপ্ত করেছেন। আসলে অত বইটই পড়েন টড়েন না। আজকাল মোবাইলে অনেক গল্প শুনতে পাওয়া যায়। তেমনি অনেক ধরনের গল্প শুনে শুনে মুখস্থ হয়ে গিয়েছে। বাচ্চারাও তার কাছে গল্প শুনতে খুব ভালোবাসে। ভূতের গল্প বলতে উনি ওস্তাদ। ওরাও খুব মন দিয়ে শোনে তার গল্প। আজ উনি পুকুরঘাটে বাড়িক সাহেবের বাড়ি গল্পটা সবে সবে শেষ করে উঠেছেন, তখনই তার মোবাইল ফোন বেজে উঠল। ফোন ধরতেই পুরনো বন্ধু বিনয়ের গলা। বিনয়কান্তি মজুমদার চা বাগানের ম্যানেজার ছিল এককালে। অনেকদিন পর ওর ফোন পেয়ে বেশ আনন্দই হল। অবনীবাবু ভেবেছিলেন যে নেহাতি খোঁজ খবর নেওয়ার জন্য ফোন করেছে বিনয়, কিন্তু তা নয়। বিনয় ফোন করেছে ওর চা বাগানে ওর বাংলোতে রাত কাটিয়ে আসার জন্য। বিনয় বলল, অনেকদিন দেখা হয় না, চলে আয়। খাওয়া দাওয়া গল্প গুজব দারুণ কাটবে দুটো দিন।
সত্যি বলতে অবনীবাবুর খুব ভালো লাগলো প্রস্তাবটা শুনে। দুটো দিন একটু চেঞ্জ হবে, আবার বাড়িতে রান্নাবাড়ির ঝামেলাও করতে হবে না। বিনয়ের আতিথেয়তায় বেশ ভালোই কবজি ডুবিয়ে খেয়ে আসা যাবে। বাচ্চাদেরকে বুঝিয়ে সুঝিয়ে অবনীবাবু যাত্রা করলেন ডিম ডিম চা বাগানের উদ্দেশ্যে। পাহাড়ি এলাকা স্টেশনে নামতেই দাঁড়িয়েছিল বিনয়। হাসি মুখে এগিয়ে এসে কোলাকুলি করল। তারপর দুই বন্ধু হাঁটতে হাঁটতে চলল বাংলোর দিকে। গেট পেরিয়ে দুই সবুজ লন, দেখে মনে হচ্ছে যে খুব বেশি পরিচর্যা হয় না। তাও ওই লনের মধ্যেই বসার বেঞ্চ রয়েছে। বিরাট বিরাট সিঁড়ি দিয়ে উঠে প্রশস্ত বারান্দা। বিরাট সেই বারান্দাতেও রাখা আছে ছোট্ট একটা টেবিল আর 4টে কাঠের চেয়ার। বিনয় বলল, সবই পুরনো ধাঁচের। চা বাগানের বাংলো পুরনো ধাঁচেরই হয়। ইংরেজদের আমলের এই বাংলো সাজানো সেই সময়ের আদলেই। বড় বড় ঘর, ঘরের মধ্যেই পার্টিশন করে রাখা সোফা সেট, লেখাপড়ার টেবিল চেয়ার, বিশাল বড় আয়না, তাতে হাতির দাঁতের তৈরি কারুকাজ, নকশা করা প্রমাণ সাইজের পালঙ্ক, আরও কত কি রাজসিক ব্যাপার স্যাপার। এসব দেখে অবনীবাবু বললেন, তুই তো এখানে রাজা হয়ে রয়েছিস। বিনয় বলল, রাজ্যপাটি নেই আর রাজা হয়ে কি করব? দেখনদারিটাই রয়ে গেছে বুঝলি, ভেতরটা ফাঁপা। আমি আছি বলেই ফার্নিচারগুলো চুরি হয়ে যায়নি, নয়তো কবে চুরি হয়ে যেত। আর তাই জন্যই মালিক পক্ষ আমাকে বসিয়ে রেখেছে। এমনি এমনি ছেড়ে দিত নাকি রিটায়ারের পর? সেটা অবশ্য ঠিক। তা এত দূর জার্নি করে এসেছি, রাতের খাবার দাবারের কি বন্দোবস্ত করেছিস বলতো? আরে পেটটা চুই চুই করছে। খুব জোরে হেসে উঠল বিনয়। তারপর ওর ঘাড়ে হাত দিয়ে যেতে যেতে বলল, আমার বন্ধু আসবে আর আমি কি তাকে না খাইয়ে রাখবো? জিগো! ডাক শোনা মাত্রই লোকটা সামনে এসে হাজির হলো। খাকি রঙের হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি পরে হাত জোড় করে মাথা নিচু করে বলল, জি সাহেব, জলদি সে খানা লাগা দো, সাহাব কো ভুক লাগা হ্যায়। মাথা নিচু করে পেছন ঘুরে চলে গেল বয়স্ক লোকটা। বিনয় বলল, ও যবে থেকে এখানে আছে তবে থেকেই ওর ছায়াসঙ্গী জিগু। ওকে রান্না টান্না করে দিয়ে চলে যায়। লাইন পারের বস্তিতে থাকে, ওদের জন্যই কাজ করে বিনয়। কয়েকটা মাত্র পরিবার থাকে, তাদের দেখাশোনার ভার নিয়েছে। একা মানুষ, কত আর খরচ হয়। সঞ্চয় যা ছিল তাতে ভালোই চলে যাচ্ছে। ভাগ্যিস বিয়ে শাদী করেনি। একেবারে রাতের খাওয়া হয়ে গেল ওদের। তার কারণ এমনি দেরি করে ট্রেন এসেছে এবং এখন কিছু খেলে রাত্রিরে আর পেটে কিছু ঢুকবে না। তাই একেবারে 9টা থেকে 9:30টার মধ্যেই কবজি ডুবিয়ে ভাত, আলু ফুলকপির তরকারি, দেশি মুরগির ঝোল আর বাড়িতে বানানো হালুয়া দিয়ে তৃপ্তি সহকারে খেলেন অবনীবাবু। ভীষণ খুশি তিনি আজকে। খাওয়ার পরে দুই বন্ধু মিলে বাইরের খোলা বারান্দায় গল্প করতে বসলেন। ছোটবেলার কথা, বড়বেলার কথা ছাড়াও আরও কত গল্প আড্ডায় রাত বাড়তে থাকল। এবার ঘুমোনোর পালা। অবনীবাবুর জন্য একটা পুরো ঘর ছেড়ে দিয়েছেন বিনয়বাবু। ফাঁকাই পড়ে থাকে বিরাট বিরাট ঘরগুলো। তার কাঠের মেঝেতে হাঁটলে শব্দ হয়, মনে হয় যেন কোনো বড় লাট সাহেব গামবুট পরে হেঁটে চলেছেন সারা ঘরময়। ভাবলে একটা শিহরণ হয় বই কি। আশেপাশে জঙ্গল, দূরে পাহাড়, নিচেই খাদ আর বাংলো ঘেঁষা চা বাগান, যেখানে শোনা যায় যে মাঝে মাঝেই চিতাবাঘ চলে আসে। একটা ভৌতিক পরিবেশ তো আছেই। অবনীবাবু অনেক আগে একবার এখানে এসেছিলেন, কিন্তু অনেক দিন আগেকার স্মৃতি, তাই বেশ আবছা। রাত তখন অনেক হবে। অবনীবাবু একটা ভূতের গল্প চালু করলেন মোবাইলে। গল্প স্টকে না থাকলে শোনাবেন কেমন করে বাচ্চাদের? চোখটা লেগে গিয়েছিল। হঠাৎ ঠক 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 করে দরজায় কড়া নাড়ে কেউ। চমকে গিয়ে উঠে বসলেন তিনি। বিনয় নিশ্চয়ই। তাড়াতাড়ি দরজা খুললেন। ওমা, কেউই তো নেই। সে কি, উনি কি ভুল শুনলেন? আবার এসে শুয়ে পড়লেন। যেই শুলেন অমনি আবার ঠক 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 ঠক। উনি কিন্তু বেশ সাহসী, সহজে ভয় পান না। তড়াক করে উঠে গিয়ে দরজার ছিটকিনি খুললেন। আমাকে ভয় দেখাচ্ছিস বীর? আরে কেউ নেই তো। সে কি, সত্যিই কেউ নেই। বিনয়ই হবে। ব্যাটার বুড়ো বয়সে মজা করার শখ হয়েছে, করুক গে,
উনিও দেখে নেবেন। ওই তো বিনয় বসে আছে অন্ধকারে, বাংলোয় সোলার লাইটে আলো জ্বলে, রাতে শুধু শোবার ঘর আর প্যাসেজেই আলো জ্বলে। বিনয় বলছিল আজ কোনো কারণে হয়তো প্যাসেজের লাইটটা খারাপ, মনে হয় ঝোড়ো হাওয়ার জন্য হয়েছে। এইসব জায়গায় তাই হয় সামান্য বৃষ্টিতে। জিগু যাওয়ার সময় একটা হারিকেন রেখে গিয়েছিল প্যাসেজ আর বারান্দার মধ্যিখানে। যাই তো একটু দেখে আসি। ওই আধো অন্ধকারে অবনীবাবু বেরিয়ে এলেন। এই মাঝরাতে বিনয়ের গল্প করার শখ হয়েছে বোধহয়। ওই তো দেখা যাচ্ছে বারান্দায় বসে রয়েছে পেছন ঘুরে। অবনীবাবু মুচকি হেসে দরজাটা ভেজিয়ে লম্বা প্যাসেজ পেরিয়ে এসে দাঁড়ালেন বারান্দায় চেয়ারটার পেছনে, যেখানে তার বন্ধুকে বসে থাকতে দেখেছেন। কিরে, বুড়ো বয়সে ভয় দেখাচ্ছিস? অবনীবাবুর সামনে পেছন ঘুরে বসে থাকা অল্প অল্প সাদা চুলের প্রৌঢ় মানুষটার ঘাড়টা এদিকে ঘুরে গেল আপনি আপ। শরীরটা ওপাশে ফিরেই রয়েছে। অবনীবাবুর দুচোখ বিস্ফারিত, গলার স্বর আটকে রয়েছে। শুধু একটাই ধ্বনি বের হলো, আ! চোখে চশমা, নাকের নিচে ঝাঁটা গোঁফ আর খোঁচা খোঁচা দাড়ি। ঠোঁটের বাঁদিকে বিড়ি ধরে থাকা মুখটা ওকে দেখে হাসছে। হঠাৎ অট্টহাসিতে ফেটে পড়ল সে। আমাকে চিনতে পারলেন না? আমার নাম টিসি চট্টোপাধ্যায়। ভারতবর্ষে 33টি শহরের 50টি বিভিন্ন ব্যবসা করেছি। আমার অভিজ্ঞতার গল্প আরাবিয়ান নাইটসের 2টো খণ্ডকে ছাড়িয়ে যেতে পারে মশাই। তা আমার বলা গল্পগুলিকে ভুলভাল উচ্চারণ নামে বাচ্চাদের শোনাচ্ছেন, তা দেখে আমি থাকতে না পেরে চলেই এলাম। খুড়ো? আরে মশাই, আপনার খুড়ো হতে যাব কোন দুঃখে? বাচ্চাদের খুড়ো আমি। আপনি স্বয়ং? হ্যাঁ, আপনার ওই জঘন্য উচ্চারণগুলো আমার আত্মাকে জাগিয়ে তুলল। এতদিন চুপচাপই ছিলাম, কাল ব্রাউন সাহেবের বাড়ির বদলে আপনি বললেন বারিক সাহেবের বাড়ি, তো আমার রাগ হবে না? সোজা চলে এলাম কলকাতার বেনিয়াতলা ফ্ল্যাট থেকে আপনার এখানে। আজ একটা হেস্তনেস্ত করতেই হবে। কোথায় ডুমনিগড়ের মানুষ খেগো, আপনি বললেন দামিনীগড়ের মানুষ খেগো। ধুমলগড়ের শিকার লজকে বানিয়ে দিলেন ধামালগড়। নরিস সাহেবের বাংলোকে বানিয়ে দিলেন নেড়া সাহেবের বাংলো। নরিস সাহেব তো আমাকে ফোন করে বললেন যে কি সমস্ত নাম বলছেন ওই ভদ্রলোক, আমি যাব নাকি আপনার সঙ্গে? আমি বলে কয়ে বুঝিয়ে এসেছি যে আপনি গেলে আরো বেশি ভয় পেয়ে যাবে। আরো কত যে এমন সব উচ্চারণে আমার সাধের গল্পগুলোর এমন হাল করছেন। আরে মশাই, গল্প পড়তে হবে বইয়ের পাতায়, কানে শুনলে হবে না শুধু, তবে না আমার জায়গা নিতে পারবেন। যাক, আপনার বন্ধু আসছে, আমি চললুম। যাবার আগে এই গল্পের বইটা দিয়ে গেলাম, ভালো মতো পড়বেন। হুশ করে হাওয়ায় মিশে গেল প্রৌঢ়। কি রে, রাত্রিবেলা করছিসটা কি? সে কি, এখানে এসে বই পড়ছিস? অবনীবাবু চুপ। শুধু বইটার দিকে একবার তাকালেন। লণ্ঠনের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে বইয়ের নাম, তারিণী খুড়োর 101টি গল্প, সত্যজিৎ রায়।